রিফাত ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। রিফাত অনন্যার বিয়ের 6 মাস হতে চলল। তাদের সম্পর্কটাও 8-10টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক, বরঞ্চ অন্যদের থেকে তাদের সম্পর্কটা যেন আরো প্রাণবন্ত, অন্যরকম। রিফাত তো অনন্যার প্রেমে বহু আগেই পড়েছে, তবে অনন্যা তো বিয়ের পরে। এই দিক থেকে অনন্যার মনে হয় তাদের সম্পর্কটা যেন নিত্য নতুন। রিফাত অনন্যার জীবনে আসার পর থেকেই তার অতীতের পাতায় যেন ধুলো জমতে শুরু করেছিল। যখন তাদের জোড়া এক হয়ে গেল, একে অপরের নাম এক সুতোয় বেঁধে গেল, রিফাতের যত্ন ও ভালোবাসাগুলো গভীরভাবে প্রকাশ পেতে লাগলো। তখন থেকে যেন অতীত একটা দুঃস্বপ্ন মনে হতে লাগছিল অনন্যার কাছে। জার্সি আস্তে আস্তে খুলে যাচ্ছে, তবে অনন্যার ভালোবাসা, অনুভূতিগুলো নির্চুপ নীরব। হয়তো সে তা প্রকাশ করতে ভয় পায়। যদি ধোঁয়াশা হয়ে যায়, রিফাত তা বোঝে। সে অবুঝ নয়, তবুও সে মাঝে মাঝে মজা করে অনন্যার সাথে হাহাকার করার ভঙ্গি করে। সে বুঝতে চায় যেন অনন্যা তাকে নিজে থেকে কিছু বলে না বলে তার ভীষণ কষ্ট হচ্ছে। সে শুনতে চায়, মাঝে মধ্যে মজা করলেও এটা আসলেই সত্যি। সে শুনতে চায় যে তার অনন্যা তাকে ভীষণ ভালোবাসে, সেটা তার কাছেই প্রকাশ করবে। সে যেমন যখন তখন ছুটে এসে অনন্যাকে জড়িয়ে ধরে, ভালোবাসার কথা বলে। অনন্যাও এমনটা করবে। অনন্যা হয়তো কিছুটা হলেও তা বোঝে, তবে সে পেরে ওঠেনি এখনো। অনন্যার মনে হচ্ছে সে দৌড়ে গিয়ে রিফাতকে জড়িয়ে ধরলেই সেও অনন্যাকে জড়িয়ে ধরে হেসে দিয়ে বলবে, ম্যাডাম, শেষ পর্যন্ত ধরা দিলেন, আর দূরে থাকতে পারলেন না। তবে এমন কিছুই হলো না। অনন্যার পা দুটো আর সামনে এগোচ্ছে না। মনে হচ্ছে যেন মেঝেতে আটকে দেওয়া হয়েছে তার পা দুটো। চোখের পলক ফেলতেও ভয় লাগছে। তার ভাবনায় এলো, সে কি বড্ড বেশি দেরি করে ফেললো? অভিমান করলো কি মানুষটা? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল অনন্যার। তার কান্না আসছে না, হয়তো সে শক্তি ফুরিয়ে গেছে রিফাতের আকাশি রঙা শার্টে লাল রক্ত দেখে, রিফাতের শ্যামা বর্ণের শুকনো মুখশ্রীতে লাল রক্তের ফোঁটা আর আঘাতের কালো চিহ্ন দেখে। বহু কষ্টে ধীরে ধীরে স্ট্রেচারের পাশে এগিয়ে গেল সে। হাত বাড়াতে গিয়েও থমকে গেল, ভয় লাগছে। ছুলে ব্যথা আরো বেড়ে যাবে নিশ্চয়। অক্সিজেন মাস্কের নিচে রিফাতের মুখটা অচেনা লাগছে। কপালে হালকা ব্যান্ডেজ, চোখ দুটো বন্ধ, এমন শান্ত যেন গভীর ঘুমে আছে। অনন্যার চোখ থেকে পানি পড়ছে, তবে তার কান্নায় কোনো শব্দ নেই। অনন্যা ফিসফিসিয়ে আস্তে করে বলে, রিফাত, আপনি শুনতে পাচ্ছেন? আমি নিজে থেকে ছুটে এসেছি আপনার কাছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার কষ্ট তো আপনার সহ্য হবার কথা নয়, তবুও কেন আপনি চুপচাপ? আপনি কি খেয়াল করেছেন আমি আপনার নাম ধরে ডেকেছি? আপনি প্লিজ একবার আমার দিকে তাকান, একটুখানি হাসুন। এমনটা তো হবার কথা ছিল না। আপনি সুস্থ শরীরে বেরিয়ে গিয়েছিলেন, আমার কাছে সুস্থ শরীরে ফিরে আসার কথা। আপনি এমনভাবে শুয়ে আছেন কেন? সেই আপনিও আমাকে প্রতীক্ষায় রাখছেন। কে কোনো উত্তর অনন্যা রিফাতের কাছ থেকে পেল না। শুধু চারিদিকে হাসপাতালের কোলাহল। অনন্যা রিফাতের একটা হাত চেপে ধরল। সে চোখ জোড়া বন্ধ করে নিল। বন্ধ চোখ থেকে পানি পড়ে রিফাতের হাতে গিয়ে পড়ল। মনে পড়ল সকালে রিফাত বলছিল, আজ আমার ফিরতে খানিকটা দেরি হতে পারে। তুমি কি অপেক্ষা করবে আমার জন্য? যদি তখন অনন্যা বলেছিল, আপনি সুস্থ শরীরে তাড়াতাড়ি ফিরে আসুন, এই দোয়া করি। অ- অন্তত হন্তদন্ত হয়ে ছুটে এলেন রুহুল আমিন। স্ত্রী কন্যাকে তিনি জানাননি কোনো কিছুই। আগে নিজেই পরিস্থিতি দেখতে চান, তবেই জানাবেন। প্রথমে তার ধারণা ছিল হয়তো অনন্যার কিছু একটা হয়েছে, তাই তিনি আসার পথে ছেলের মোবাইলে ফোন করেছিলেন। এক অপরিচিত ব্যক্তি ফোনটা ধরে জানালো যে এই মোবাইলের মালিক অ্যাক্সিডেন্ট করেছে। তার আর বুঝতে বাকি নেই অনন্যার কান্নার কারণ। রিসিপশনে জিজ্ঞেস করে, তিনি কোনো মতে ইমার্জেন্সি পর্যন্ত পৌঁছেছেন।
নিজের ছেলেকে এমনভাবে পড়ে থাকতে দেখে তিনিও ভীষণ ভেঙে পড়লেন। একটা মাত্র ছেলে তার, এই অবস্থায় তার মতো শক্তপোক্ত বাবার সামনে পড়ে আছে। এগিয়ে গিয়ে অনন্যার মাথায় হাত রাখলেন। অনন্যা পেছনে ফিরে রুহুল আমিনকে দেখতে পেয়ে ভরসার একটা স্থান পেল, বুকে খানিকটা সাহস পেল, কান্না করার স্থান পেল। বলল, আব্বু। রুহুল আমিন কাঁপা কাঁপা গলায় বললেন, আল্লাহ আছেন মা, তিনি আমাদের পরীক্ষা দিচ্ছেন, আর তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। চিন্তা করো না, আল্লাহকে ডাকো বেশি বেশি করে। ডাক্তার জানালেন মাথায় বেশ আঘাত লেগেছে, বাম পাটা ভেঙে গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দাগ রয়েছে। মাথার আঘাতটা খানিকটা গুরুতর, অপারেশন না করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। রুহুল আমিন সব কিছু শুনলেন, তিনি অনুমতি দিলেন অপারেশন করার জন্য। তবে ঘন্টা চারেক সময় চেয়ে নিলেন ডক্টরদের কাছ থেকে। ছেলের এমন অবস্থায় এত বড় অপারেশনটা একা একা ফেস করার সাহস করে উঠতে পারলেন না। ডক্টররা সময় নিল। এতটুকু সময়ের মধ্যে যা ঔষধ, ইনজেকশন, স্যালাইনের প্রয়োজন তা সবই চলতে লাগলো রিফাতের শরীরে। অপারেশন শব্দটা অনন্যার বুকের কাছে যেন ভারী, ভীষণ লাগলো। মনে প্রাণে আল্লাহকে ডাকতে লাগলো অনন্যা। তার ভীষণ ভয়, প্রতীক্ষার পুরস্কার যে অনন্যা খুব একটা ভালো হয় না, ভালো হয় না এমনটা মনে হতেই অনন্যা আঁতকে উঠল। সে আবারও ভাবল, না না, রিফাতই তো অনন্যার প্রতীক্ষার পুরস্কার। রিফাতের মতন জীবন সঙ্গী জীবনে পাওয়া এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সন্তানের এত বড় অপারেশন মায়ের তো অবশ্যই প্রয়োজন। তাই রুহুল আমিন নিজেকে শক্ত রেখে নিজের স্ত্রীকে জানালেন মেয়েকে নিয়ে যেন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। অনন্যার বাবার বাড়িতেও জানিয়ে দিলেন দুঃসংবাদটা। সবাই যে যার স্থান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রত্না আর মানসুরা বেগম কাঁদতে কাঁদতে হাসপাতালে ঢুকলেন। ওদের আর বুঝতে বাকি নেই গুরুত্বটা কি, গুরুতর কিছু হয়েছে। মানসুরা বেগম ছেলেকে দেখে ভীষণ ভেঙে পড়লেন। রত্নাও ভেঙে পড়ল ভীষণ। রিফাত মানুষটা সবার এতটাই প্রিয় যে সবাই ভেঙে পড়লই। কে কাকে সামলাবে? অনন্যার পরিবারের সবাই এলে হয়তো বেশ সাহস দিতে পারবে তাদেরকে। অনন্যার বাবা ভাইয়েরা রুহুল আমিনকে সামলাতে পারবে। অ্যাক্সিডেন্টে আহত হয়েছে মূলত ৩ জন। ২টা মোটর বাইক আর ট্রাকের সংঘর্ষ হয়েছে। এর মধ্যে একটা মোটরসাইকেল ছিল রিফাতের, সে ছিল একাই। অপর মোটরসাইকেলে ২ জন ছিল। সেই মোটরসাইকেল চালকের তেমন কোনো ক্ষতি হয়নি, সে নিজেকে সেভ করে নিয়েছে কোনোভাবে। আল্লাহ তার সহায় ছিল। সামান্য কিছু আঘাত পেয়েছে, যা সেরে উঠবে কিছু ঔষধ খেলে লাগালেই। তবে পেছনের ব্যক্তি গুরুতর আহত হয়েছে। রিফাতের অবস্থাটা একটু বেশি গুরুতর। সে মাথায় আঘাত পেয়েছে। ভুলবশত আজ সে হেলমেট ব্যবহার করেনি। সচরাচর সে এমন ভুল করে না। কাছে পিঠে কোথাও গেলেও হেলমেট ব্যবহার করে, তবে বাইক চালায়। আজ তাকে বিপদ ডাকছিল বলেই হয়তো সে ভুলে বসেছে। অপর আহত ব্যক্তির চেতনা ফিরে এসেছে। ডাক্তার নার্সদের মুখে শোনা গেছে তার একটা হাত ভেঙে গেছে, আর একটা পায়ের এক্স-রেতে ২ জায়গায় ফাটল পাওয়া গেছে। ঘণ্টা ৩ পরে অনন্যার বাড়ির মানুষজন সবাই ঢুকলো হাসপাতালের ভেতর। তাদের পেয়ে অনন্যা সহ তার শ্বশুর শাশুড়ি কিছুটা শক্তি খুঁজে পেল যেন। কান্না করার জন্য কাঁধ পেলেন। রুহুল আমিনও এবার নিজেকে ছেড়ে দিলেন। এতটা সময় বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিলেন। অনন্যার পরিবারের সকলের চোখের পানি, কিন্তু তাদের সামলাতেও হচ্ছে সবাইকে। অনন্যার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা, ও মা, আমাকে কেন এত অপেক্ষা করতে হয় ভালো কিছুর জন্য? সব প্রতীক্ষা শুধু আমার কেন? মানসুরা বেগম এত কষ্টের মধ্যেও তিনি তার প্রিয় পুত্রবধূর মাথাটা নিজের বুকের ভেতরে নিয়ে কাঁদলেন। বললেন, আল্লাহকে ডাক মা, আমাদের সব ভালোবাসা, দোয়ার ও ঠিক ফিরে আসবে সুস্থভাবে। আকলিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অনন্যার বাবাও সান্ত্বনা দিলেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মা, আল্লাহকে ডাকো, তিনি সব কিছু ঠিক করে দেবেন। অনেক অপূর্ব
রিফাতের অপারেশন মোহর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করছে। খানিকক্ষণের মধ্যেই অনন্যার নজর আটকে গেল স্ট্রেচারে করে তার জীবন সঙ্গী। অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই সেই রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। হাসপাতালের করিডোরটা যেন হঠাৎ করেই অচেনা হয়ে গেল অনন্যার কাছে। সাদা দেওয়াল, টকটকে আলো, আর চারপাশের মানুষের যাতায়াত, সবকিছু কেমন নিঃশব্দ অথচ ভীষণ কোলাহলময়। অপারেশন থিয়েটারের সামনে লাল আলোটা জ্বলে উঠতেই অনন্যার বুকটা ধক করে উঠল। রিফাত ওই বন্ধ দরজার ওপারে। রুহুল আমিন চুপচাপ বসে আছেন, চোখ দুটো বন্ধ, ঠোঁট নড়ছে, হয়তো দোয়া করছেন, হয়তো নিজের শক্তিটুকু আঁকড়ে ধরে আছেন। মানসুরা বেগম বারবার আল্লাহর নাম নিচ্ছেন। রত্না তার হাত চেপে ধরে বসে আছে, যেন একটুখানি শক্তি ছড়িয়ে দিতে পারে। অনন্যা চেয়ারের এক কোণে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। তার দুই হাত নিজের বুকের ওপরে জোড়া করা। চোখ বন্ধ করলেই রিফাতের হাসি মুখ ভেসে উঠছে। মন কড়া মন কাড়া হাসি দিয়ে বলছে, ম্যাডাম এত চুপ কেন? এই যে আমি আছি, ভয় কিসের? অনন্যার মনটা এতটাই ছটফট করছে, তার ইচ্ছে করছে রিফাতকে এখনই জড়িয়ে ধরে বলতে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। তার ভীষণ ইচ্ছে করছে রিফাতের মুখে ম্যাডাম ডাকটা শোনার জন্য। চোখের কোণ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ল। আল্লাহ, আপনি তো সব জানেন। আপনি তো জানেন আমি কতটা ভয় পাচ্ছি। আপনি আমার রিফাতকে ফিরিয়ে দিন। সময় যেন এগোয় না, ঘড়ির কাঁটা থেমে আছে মনে হয়। 1 ঘন্টা 2 ঘন্টা শুধু দরজার দিকে তাকিয়ে থাকা, আবার চোখ নামিয়ে নেওয়া। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজাটা খুলে গেল। সবাই একসাথে দাঁড়িয়ে পড়ল। ডাক্তার বেরিয়ে এলেন, মুখে ক্লান্তি, তবে চোখে ছিল স্বস্তির আভাস। রুহুল আমিন এগিয়ে গিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলেন, ডাক্তার আমার ছেলে? ডাক্তার বললেন, অপারেশনটা সফল হয়েছে। মাথার আঘাতটা আমরা সামাল দিতে পেরেছি, তবে এখনো 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। ওনাকে আইসিইউতে রাখা হবে। এই কথাটা শুনেই মানসুরা বেগম সিজদায় বসে পড়লেন। রত্না ফুঁপিয়ে উঠল। রুহুল আমিনের 2 চোখ ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। অনন্যা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ করেই তার বুকটা হালকা হয়ে এলো। পা দুটো কাঁপছে, তবুও সে দাঁড়িয়ে আছে। আইসিইউর কাচের বাইরে দাঁড়িয়ে অনন্যা রিফাতকে দেখল। শরীরে কতগুলো অপরিচিত, তার মুখে মাস্ক, তবুও সে তার মানুষটাকে চিনতে ভুল করল না। চোখে পানি জমে উঠল আবার। ফিসফিস করে বলল, কোনো ইশারা না দিয়ে আপনি আমাকে অপেক্ষা করালেন। আমি অপেক্ষা করেছি। আপনি কথা দিয়েছিলেন ফিরে আসবেন। এখন কথা রাখার পালা আপনার। অনন্যার সূক্ষ্ম নজর পড়ল, হালকা নড়ল রিফাতের আঙ্গুল। অনন্যার বুকের ভেতরটা কেঁপে উঠল। হয়তো আল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটা বার্তা, তোমার ধৈর্যের পুরস্কার তুমি পাবে। হয়তো রিফাত অচেতন হয়েও তার শখের নারীকে খানিকটা ইশারা করছে, শান্ত হও, আমি আছি। দূরের কোথাও আজানের ধ্বনি ভেসে এলো। অনন্যার চোখ বন্ধ করে মনে মনে বলল, রিফাতই আমার প্রতীক্ষার পুরস্কার। হে দয়াময়, আপনার দেওয়া এই পুরস্কার আমায় সারা জীবন যত্নে রাখার তৌফিক দিন, আমিন। অনন্যা চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করার মুহূর্তেই তার কানে ভেসে এলো পরিচিত একটা কণ্ঠস্বর, অনন্যা, তুমি এখানে? হঠাৎ অনাকাঙ্ক্ষিত পরিচিত কণ্ঠস্বর শুনে অনন্যা একটু কেঁপে উঠল। চোখ জোড়া খুলে ঘুরে তাকালো সে। তার সামনে দাঁড়িয়ে আছে এক সময়ের এক ঘরের আপন মানুষ, রিহানা। সে সেই বিয়ের সময় এসেছিল, এরপর আর কথা হয়নি, দেখাও হয়নি। আজ অনেকগুলো দিন পর অনাকাঙ্ক্ষিত স্থানে অনাকাঙ্ক্ষিত দেখা হলো। রিহানার চোখ মুখ ক্লান্তি। আপু, তুমি এখানে? সবাই ঠিক আছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তবে ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই দেখতে এলাম। কিন্তু তুমি এখানে কেন, সেটা তো বললে না? ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে অনন্যা খানিকটা অবাক হলো। সে ভীষণ কৌতূহল হয়ে পড়ল। আর রিহানার ভাই তো রাজীব, তার তো বিদেশে থাকার কথা। কৌতূহল জমিয়ে না রেখে বলল, কার অ্যাক্সিডেন্ট হয়েছে আপু? রিহানা অনন্যাকে দেখল।
মেয়েটা ভীষণ কৌতূহল হয়ে পড়েছে। সে ভাবল অনেক কিছুই, যে ভাবনার কোনো মূল্য এখন আর নেই। ক্লান্তি মাখা একটা হাসি দিয়ে রিহানা বলল, আমার ভাইয়া রাজীবের, কিন্তু আপু, ওনার তো এখন বিদেশে থাকার কথা। রিহানা অনন্যার কাঁধে হাত রেখে বলল, সে অনেক কথা বোন, তোমাকে আমি বলবো সময় করে, তোমার নিশ্চয়ই শোনা উচিত। কিন্তু তুমি হাসপাতালে কেন? অনন্যার চোখে পানি চলে এলো রিফাতের কথা বলতে গিয়ে, তবুও নিজেকে সংযত করে বলল, আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে আপু, উনি মাথায় আঘাত পেয়েছেন, ওনার অপারেশন হয়েছে, তাই আইসিইউতে রাখা হয়েছে। রিহানা কৌতূহল হয়ে বলল, আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, দুজন খুব গুরুতর আহত হয়েছে, সেখানে একজন তোমার হাজবেন্ড? হ্যাঁ আপু। আরেকজন কে তুমি জানো? না, আমার হাজবেন্ডকে নিয়ে ভীষণ ভেঙে পড়েছি, তাই জানা হয়নি। কর্তৃপক্ষ তো বলেছিল লোকটার পরিবারকেও খবর দেওয়া হয়েছে, এতক্ষণে নিশ্চয় চলে এসেছে। হ্যাঁ, অনন্যা চলে এসেছে, আর আমিও সেই পরিবারের লোক। অনন্যার যেন একটা ঝটকা লাগে। মানে সেই অপর ব্যক্তিটা আমার ভাইয়া রাজীব। রিফাতকে আইসিইউ থেকে বের করলে যে কেবিনটায় রাখা হবে, সেখানেই অনন্যার পরিবার, রিফাতের পরিবার রয়েছে। অনন্যার ভাই ভাবিরা তাদেরকে জোর করে সেখানে বিশ্রামের জন্য নিয়ে গিয়েছে। শুধু অনন্যা আর রুহুল আমিন আইসিইউর সামনে দাঁড়ানো ছিলেন। রুহুল আমিন কিছুক্ষণ থেকে তিনিও চলে যান, মেয়েটাকে একটু একা ছেড়ে দেন। আইসিইউর দরজার কাছ থেকে প্রিয় মানুষটাকে দেখে একটু নিজেকে শক্ত করুন ভেবে তিনি আর এখানটাই অপেক্ষা করলেন না। তখনই রিহানার সঙ্গে অনন্যার দেখাটা হয়ে যায়। অপূর্ব ওই দিকটা সামলে অনন্যার খোঁজে এখানে এলে দেখতে পায় রিহানাকে। সেও বেশ অবাক হয়। অপূর্ব তাদের দিকে এগিয়ে যায়, বলে ওঠে, আপনি এখানে? অনন্যা অপূর্বকে সবকিছু খুলে বলে। অপূর্ব রিহানাকে এড়িয়ে যেতে চায়, তাই অনন্যাকে বলে, বোন, তোর এখন বিশ্রাম নেওয়া উচিত। রিহানা ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে, অনন্যার উদ্দেশ্যে বলে, হ্যাঁ, তোমার এখন বিশ্রাম করা উচিত। তোমার উপর দিয়ে বেশ ধকল গিয়েছে। আমি বরং যাই, ওইদিকে কি অবস্থা দেখে আসি। আইসিইউর সামনে রাখা কয়েকটা চেয়ার, সেখানে একটা চেয়ারে অনন্যা বসে পড়ে। অপূর্ব এগিয়ে যায় অনন্যার কাছে, মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবি বোন? চল, কিছু খেয়ে নিবি, একটুখানি বিশ্রাম নে। রিফাত এখন বিপদমুক্ত, সবকিছু ঠিক হয়ে যাবে। না ভাইয়া, ওনার সঙ্গে কথা না বলে আমার গলা দিয়ে খাবার নামবে না। তোমরাও তো সকালে না খেয়ে আছো, আর সেখানে আমাকে এ কথা বলছো কি করে বলো তো? অনন্যার কথায় অপূর্ব আরো কিছু বলল না, শুধু নিঃশব্দে তার দিকে তাকিয়ে রয়। কি বা বলবে এই অবস্থায়? রিহানা তার ভাইয়ের জন্য বরাদ্দকৃত কেবিনে গেল। সেখানেই তার মা রুকসানাও রয়েছে। রাজীবের ফোন থেকে তখন লোকজন রাজীবের মায়ের ফোনে ডায়াল করছিল। এরপরে রিহানা, তার স্বামী আর রাজীবের মা তিনজন ছুটে আসে। রিহানা উদাসীন অন্যমনস্কভাবে তার মায়ের পাশে বসে পড়ে। রুকসানা মেয়ের মুখের অন্যরকম ভাবভঙ্গি থেকে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে? মা, অনন্যার সঙ্গে দেখা হয়েছে। অনন্যার নামটা শুনে চমকে ওঠে রুকসানা। অনন্যা? হ্যাঁ। রাজীব সেও চোখ মেলে মাথা ঘুরিয়ে তাকায় বোনের দিকে। অনন্যা নামটা একটা সময় তার কাছে ভীষণ বিরক্তিকর ছিল, বোঝা ছিল। এরপর অনন্যা চলে গেলে যেন সে অনেকটা হালকা হয়ে যায়, ভুলে যায় অনন্যা নামটা। তবে আজকাল ঘুরে ফিরে সেই অনন্যা নামটি মাথা চাড়া দিয়ে ওঠে। আবার সেই অতীতের নামটা তার সামনে চলে এলো। শুধু নামটাই না, মানুষটাও নাকি একই হাসপাতালে আছে, ভীষণ কাছাকাছি। রাজীব ভাবল, একবার কি দেখা হবে মেয়েটার সাথে? রিহানা আবারও বলল, ভাইয়ার সঙ্গে যে আরো একটা লোক গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে,
ওইটাই অনন্যার স্বামী। রুকসানা মেয়ের হাত ধরে বললেন, চল না, মেয়েটাকে গিয়ে একটু দেখে আসি। এখন না মা, ওদের অবস্থা খুব একটা ভালো নয়, পরে দেখা করো। আইসিইউর কাছের দরজার দিকে তাকিয়ে অনন্যা বসে আছে। ভেতরে রেফাত নিঃশব্দে শুয়ে, চারপাশে যন্ত্রের শব্দ। এই শব্দগুলোই যেন এই মুহূর্তে তার জীবনের ছন্দ হয়ে গেছে। মানসুরা বেগম, রুহুল আমিন আর তারা আবারও এসেছেন ছেলেকে এক নজর দেখার জন্য। হঠাৎ একজন নার্স বেরিয়ে এসে বলল, রিফাত আপনার আহমেদের অ্যাটেন্ডেন্ট কে? অনন্যা হুড়মুড় করে উঠে দাঁড়ালো, কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি ওনার স্ত্রী। উনি সাড়া দিচ্ছেন, তবে এক্ষুনি পুরোপুরি ওনার সাথে কথাবার্তা কিছুই বলা যাবে না। চাইলে 5 মিনিটের জন্য যে কোনো একজন দেখা করে আসতে পারেন। এই কথাটা শুনে অনন্যার চোখ ভিজে ওঠে। অনন্যা মানসুরা বেগম, রুহুল আমিনের দিকে অসহায় চোখে তাকালো। মানসুরা বেগম অনন্যার মাথায় হাত বুলিয়ে বলেন, তুই যা মা, দেখা করে আয়, নিজেকে শান্ত কর। অনন্যার ভীষণ কান্না পেল। এই মানুষগুলোর ভালোবাসার প্রতিদান সে যথাযথ দিতে পারবে তো? নার্স তাড়া দিয়ে বলল, আসুন, আমার সঙ্গে তাড়াতাড়ি আসুন। অনন্যা দুর্বল পায়ে আশার আলো দেখতে পেয়ে এগিয়ে গেল। অনন্যা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বুকের ভেতরটা ধকধক করছে। কাছে গিয়ে রিফাতের মুখের দিকে তাকাতেই চোখের পানি আর আটকে রাখা গেল না। রিফাত একটা হাত অনন্যার 2 হাত আঁকড়ে ধরল। আস্তে আস্তে ভাঙা গলায় বলল, রিফাত, আপনি আমায় এত কঠিন প্রতীক্ষা কেন দিলেন? খুব ধীরে চোখ খুলল রিফাত। ঝাপসা চোখে সবকিছু বোঝার চেষ্টা করলো। ম্যাডাম। ভাঙা স্বর, ভাঙা ভাঙা একটা শব্দ যা অনন্যার বুকে শীতল বাতাস বয়ে যায়। এই তো সেই ডাক, সেই কণ্ঠস্বর। এই তো তাকে বেশ অপেক্ষা করতে হতো। তুমি, তুমি কি আমার নাম ধরে ডাকলে? হ্যাঁ, প্লিজ আপনি শান্ত হন, বিশ্রাম নিন। আমি আছি এখানে। জানো, ভীষণ ভয় পেয়েছিলাম। পাশ থেকে নার্স ধমক দিয়ে উঠল, আপনি কথা কেন বলছেন? এমন হলে আপনাকে পরিবার থেকে আরো অনেকটা সময় দূরে রাখা হবে। রিফাত কষ্ট করে আরো বলল, ওনার কথা শোনাও না ম্যাডাম। আমার বুকের ওপরে একটুখানি তোমার মাথাটা রাখো। আমার বুকের ভেতরটা ভীষণভাবে খা খা করছে, খুব কষ্ট হচ্ছে। তুমি একটুখানি মাথা রাখলে আমার ভয়, কষ্ট সবকিছু কেটে যাবে। নার্স কিছু বলতে যাচ্ছিল। অনন্যা তৎক্ষণাৎই তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ কিছু মনে করবেন না। আমার মনে হয় এখন ওনার মন মতো কিছু করা উচিত, সবকিছু। আর এতে ওনার কোনো ক্ষতি হবে না নিশ্চয়। বলেই অনন্যা খুবই সাবধানেই তার মাথাটা রিফাতের কোলে রাখলো। অনন্যা খুব সাবধানে মাথাটা রিফাতের বুকে রাখলো। যন্ত্রের শব্দের মাঝেও সে অনুভব করলো বুকের ভেতর থেকে আসা দুর্বল হৃদস্পন্দন। এই হৃদস্পন্দনটাই যেন তাকে আবারও শক্ত করে ধরলো জীবনের সঙ্গে। রিফাত ভাঙা গলায় আফসোসের সুরে বলল, আজ তুমি নিজে থেকে আমার বুকে মাথা রাখলে, অথচ আমি তোমায় শক্ত করে জড়িয়ে ধরতে পারলাম না। আপনার এখন কথা বলা নিষেধ। দয়া করে কথা বলবেন না। তাহলে কিন্তু আমি চলে যাব। কথা বলার জন্য আমরা অনেক সময় পাবো। তুমি আমার সামনে পড়েছ আর আমি কথা বলিনি, এমন কোনো দিন গিয়েছে বলো তো? সেই তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আজ পর্যন্ত তো তোমাকে জ্বালাতেই থাকলাম, কথা বলিনি তো। আজ আপনার সঙ্গে আমার অনেক আগেই দেখা হয়েছে। আপনি নিস্তেজ হয়ে পড়েছিলেন, আমার সঙ্গে একটুও কথা বলেননি। আপনি আমার সঙ্গে যদি আরো দেরিতে কথা বলতেন, হয়তো আমি আরো ভেঙে পড়তাম। আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে হয়তো সামলাতে পারতাম না। অনন্যার আবেগময় কথাটা শুনে রিফাতের চোখের কোণে এ, হয়তো একটুখানি পানি জমল। বলল, আমার এক মুহূর্তের জন্যেও মনে হয়েছিল তোমার সঙ্গে
হয়তো এই জন্মে আর দেখা হবে না। অনন্যা সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো, কাঁপা কাঁপা গলায় বলল, এমন কঠিন কথা বলবেন না, আমার ভীষণ কষ্ট হয়। এমন সময় নার্স এসে বলল, এবার আপনাকে বাইরে যেতে হবে। ডাক্তার তাকে চিকিৎসা করে কেবিনে দেওয়ার পরে আপনারা যত কথা আছে বলবেন। অনন্যা অনিচ্ছায় সরে দাঁড়ালো। রিফাত বাচ্চাদের মতো করে আবদার করলো, তুমি আমার পাশে থাকো, চলে যেও না। অনন্যা রিফাতের হাতটা ধরে বলল, আমি আছি। এই ঘরের দরজার সামনেই, আমি আপনার জন্য অপেক্ষা করব। রিফাত অসহায় চোখে তাকিয়ে রইল অনন্যার দিকে। আইসিইউর বাইরে বের হতেই সবাই অনন্যার দিকে তাকিয়ে রইল। তার চোখের পানি, মুখের প্রশান্তি, সব মিলিয়ে যেন ভেতরে মুখের সমস্ত প্রশান্তি, সব মিলিয়ে যেন ভেতরের খবরটাকে স্পষ্ট করে দিচ্ছিল। মানসুরা বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আর ছেলেটা কেমন আছে মা? অনন্যা অসহায় মুখে ক্লান্ত মাখা হাসি দিয়ে বলল, উনি কথা বলেছে আম্মু। উনি আমাকে ওনার পাশে থাকতে বলেছিল। ওরা আমাকে থাকতে দিল না। বলতে বলতে কেঁদে দিল অনন্যা। কথাটা শেষ হলে শুনে রুহুল আমিন চোখ তুলে আকাশের দিকে তাকালেন। দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। মানসুরা বেগমও কেঁদে ফেললেন। বললেন, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়েছেন। আমার ছেলেটা কথা বলছে। অপূর্ব চাপা স্বরে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করেছেন। অনন্যা বলল, ওনাকে কেবিনে দেওয়া পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। অনন্যা যে এখান থেকে নড়বে না এই বিষয়ে সবাই বেশ ভালো করেই অবগত হয়েছে, তাই আর কেউ কিছুই বলল না। একই হাসপাতালের অন্য প্রান্তে এক কেবিনে রয়েছে রাজীব, আর একটা পাশে অন্য পাশের কেবিনে রয়েছে ভীষণ বাজেভাবে ভেঙে যাওয়া, চলাফেরা করতে অক্ষম সে। ঠিক হতে অনেকটা সময় লেগে যাবে। এখন সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। চোখটা বন্ধ করে সে ভাবছে অনেক কিছুই। ভাবনার এক পর্যায়ে বহু বছর আগের এক কিশোরী কন্যার মুখ তার স্মৃতিতে ভেসে ওঠে। চোখ জোড়া খোলে সে, জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকায়। অন্যমনস্কভাবে বলে ফেলে, অনন্যা কি এখন খুব ভালো আছে? চমকে ওঠে রিহানা। রাজীবের দিকে তাকিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? রাজীব নিজেও চমকায়। ধীরে ধীরে চোখ জোড়া আবারও বন্ধ করে বলে, জানি না, যাকে নিয়ে কখনো ভাবিনি। আজ সেই মুখটা কেন এত স্পষ্ট আমার কল্পনায়। হয়তো প্রতীক্ষা তার স্থান বদল করেছে। রিহানা আর কিছুই বলল না। তার ভেতরে অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। রাজীব আবার বলল, আজ মনে পড়ছে সেই কথাটা অনন্যা বলেছিল না, একদিন তাকে মনে পড়তেই হবে। পড়ছে তো মনে। আচ্ছা, একটা কথা বলতো, ওর স্বামীর অ্যাক্সিডেন্ট শুনে ও কি ভীষণ ভেঙে পড়েছে? কাঁদছে ও? রুকসানা বেগম ছেলের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রিহানাও ভাইয়ের দিকে শুধু তাকিয়ে রইল, বলার মতো কিছুই খুঁজে পেল না। এতটা দিন পর্যন্ত সে এই ভাইটার সঙ্গে বিন্দুমাত্র কথা বলেনি, একটা শব্দও ব্যয় করেনি। আজ সেই ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে না এসে পারল না। রক্তের টান হয়তো। অন্যায়ের মাসুল যে তার ভাই এমনভাবে দেবে তা সে কল্পনাও করেনি। সে চেয়েছে তার ভাইয়ের শাস্তি হোক, কিন্তু সেটা যে এইভাবে। অনন্যা এই শাস্তিটা ঠিকই আছে, সে এটারই যোগ্য। কি রে, বললি না তো, ও কি তোর স্বামীর জন্য কাঁদছে আর উতলা হয়ে উঠেছে? সে সেই শুরু থেকে এখনো পর্যন্ত তার স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে আইসিইউর সামনে। ওকে শব্দ করে কাঁদতে হচ্ছে না, ওর চোখ থেকে এমনিতেই পানি পড়ছে। রাজীব চোখটা বন্ধ করেই ভাবল, আর যদি অনন্যার সঙ্গে তার সেই পুরনো সম্পর্কটা থাকতো, তাহলে কি আমার জন্যেও কাঁদতো? মুখ ফিরিয়ে নিল রিহানা, কিছুই বলল না।
রাত গভীর হচ্ছে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ। পরিবারের সবাই কেবিনে অপেক্ষা করছে। তবে অনেক। অনন্যা আইসিইউর সামনে চেয়ারে বসে আছে। অনন্যা এখান থেকে যায়নি বলে অনেক অপূর্ব মাঝে মধ্যে কেবিনে খোঁজ খবর নিচ্ছে, আবার অনন্যার পাশে বসে থাকছে। অনন্যার চোখ দুটো আইসিইউর দরজার সামনে স্থির। ক্লান্ত শরীর, তবুও চোখে ঘুম নেই। অপেক্ষা করছে সেই দৃশ্যটা দেখার জন্য। কখন দরজাটা খুলবে আর কেউ এসে বলবে এবার কেবিনে নেওয়া হয়েছে। সে জানে পথ এখনো অনেক লম্বা, তবুও আজ প্রতীক্ষার শেষে সে একটুখানি আলো পেয়েছে, আর এই আলোই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। হঠাৎ দরজাটা একটু শব্দ করে খুলে যায়। অনন্যা চমকে ওঠে, দাঁড়িয়ে পড়ে। বুকের ভেতরটা কেঁপে ওঠে অজানা আশঙ্কায়। একজন নার্স বেরিয়ে এসে শান্ত গলায় বলল, আপনি কি রোগীর স্ত্রী? অনন্যা মাথা নাড়ে, গলায় কথা আটকে আসে। হ্যাঁ, ভয়ের কিছু নেই। ওনার অবস্থা এখন স্টেবল। আর একটু পর্যবেক্ষণ পর কেবিনে ট্রান্সফার করা হবে। এই কথাটুকু যেন অনন্যার শরীর থেকে অর্ধেক ওজন নামিয়ে দিল। চোখ ভিজে ওঠে, কিন্তু এবার সেই পানিতে আতঙ্ক নয়, রয়েছে কৃতজ্ঞতা। সে দুই হাত জোর করে নিঃশব্দে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। এই সময়েই হাসপাতালের অন্য প্রান্তে রাজীব ঘুমাতে পারছে না। পায়ের যন্ত্রণার চেয়েও বেশি অস্বস্তি হচ্ছে বুকের ভেতরের যন্ত্রণা। চোখ বন্ধ করলেই অনন্যার মুখ ভেসে উঠছে। সে ধীরে ধীরে বুঝতে পারছে, কিছু মানুষ ছেড়ে দিলে বা চলে গেলেও তাদের রেখে যাওয়া শূন্যতা একদিন না একদিন অনুভব করতেই হয়। রুকসানা বেগম কিছুই বলতে পারছে না। ভুল ভুল তো তিনিই করেছেন। সঠিক সময়ে ছেলেকে শাসন করেননি, আবার একটা মেয়ের সঙ্গে সাংঘাতিক অন্যায় করেছেন। চাইলেই তিনি মেয়েটাকে ন্যায় পাইয়ে দিতে পারতেন। এতে হয়তো আল্লাহ খুশি হয়ে তার কল্যাণ করতেন। তিনি নিজ থেকে সৃষ্টিকর্তার শাস্তি কুড়িয়েছেন। রিহানা চুপচাপ বসে আছে। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। তার নিজের ভেতরে রাগ হচ্ছে, কিন্তু তার মাঝেও কোথাও যেন একটা ভাঙা মানুষকে দেখছে সে। রাজীব হঠাৎ চোখ খুলে বলল, আমাকে একটু নিয়ে যাবি অনন্যার কাছে? একটুখানি ক্ষমা চাইব। নিজ চোখে আমি আমার করা ভুল দেখব। রিহানা ভাবে তার ভাইয়ের দেখা উচিত, তার দেখা উচিত, তার আফসোস করা উচিত। রিহানা ডাক্তারের সঙ্গে কথা বলে দুজন নার্সের সাথে হুইল চেয়ারে বসিয়ে আইসিইউর সামনে নিয়ে যায় রাজীবকে। অনন্যা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইসিইউর দরজার সামনে। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে তাতে তার বিন্দুমাত্র হুঁশ নেই। রাজীব অনন্যার কাছাকাছি গিয়ে শান্ত গলায় বলে, অনন্যা। চমকে ওঠে অনন্যা। বোরখায় আবৃত অনন্যা পেছন ঘুরে তাকালো। কণ্ঠস্বরটা ছিল একজন পুরুষের। অনন্যা কোনো পুরুষের দিকে তাকালো না। সে পেছনে ঘুরতেই তার নিজের নজরে এলো রিহানাকে। হুইল চেয়ারে তার হাত। হুইল চেয়ারে বসা লোকটির দিকে অনন্যা তাকালো না। তার তাকানোর প্রয়োজন হলো না। তার চোখ সেই দিকে মোটেও গেল না। রিহানাকে দেখেই অনন্যার বুঝে গেল লোকটা কে হতে পারে। সে তার মুখ চোখ ফিরিয়ে নিল। অনেক অপূর্ব দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। অনন্যার রিয়াকশন দেখতে চাইছিল ওরা। এটা হাসপাতাল, কোনো ভদ্রলোকের এখানে ঝামেলা করা শোভা পায় না। তাৎক্ষণিক ধীরে ধীরে আইসিইউর দরজাটা খুলে গেল। অনন্যা উদ্বিগ্ন হয়ে সেই দিকে দৌড় দিল। অনেক অপূর্বও দেরি করল না। স্ট্রেচারে করে রিফাতকে বের করা হচ্ছে। তার দুর্বল চোখ জোড়া খোলা। জীবন মরণের যুদ্ধের লড়াইয়ে বড্ড ক্লান্ত, তবুও চোখের কোণে কোনো কিছুর প্রত্যাশা। দরজার সামনে অনন্যা দাঁড়ানো ছিল। রিফাতকে বের করার সঙ্গে সঙ্গে অনন্যা তার সামনে দাঁড়ালো। রিফাত তার তৃষিত চোখ জোড়ার তৃষ্ণা মেটালো।
অনন্যার সাথে সাথে রিফাতের একটা হাত ধরে সেও ধীরে ধীরে এগোতে লাগলো তাদের সঙ্গে। সে নার্সদের বারবার সাবধান করেছে, আসতে চলুন, ওনাকে নিয়ে ব্যথা পাবে, কষ্ট হবে ওনার। দূরে এক কোনায় বসে রাজীব সবকিছুই দেখল, গভীরভাবে তাকিয়ে রইল অনন্যার দিকে। একটা মেয়ের স্বামীর প্রতি ভালোবাসা, টান, উদ্বিগ্নতা, অস্থিরতা সবকিছু। রিহানা তাকালো তার ভাইয়ের দিকে, দেখল চোখ কোনো পলক পড়ছে না, হয়তো গভীরভাবে উপলব্ধি করছে। আর এই উপলব্ধিটাই তার সবচেয়ে বড় শাস্তি। সেকেন্ড পার হয়ে, মিনিট পার হয়ে চোখের আড়াল হয়ে গেল অনন্যা। হুইল চেয়ারটা নিঃশব্দে ঘুরে গেল অন্যদিকে। অনন্যা টের পেল না, অনন্যা টের পাওয়ার কথাও না। সে তো পরপুরুষ। সে অনেক প্রতীক্ষার পর অসাধারণ একজন পুরুষ পেয়েও পরপুরুষের মুখের দিকে তাকানোর মেয়ে নয়। হোক সে এক সময়ের পরিচিত, হোক এক সময়ের ডায়েরির পাতা, সেই পাতায় তো ধুলো জমে গেছে। ধুলো জমে জমে পাতাগুলো একেবারেই এমনভাবে নষ্ট হয়ে গেছে যা আর কখনো ঠিক হবার নয়। কিছু মানুষ ক্ষমা পায় না, কারণ তারা ক্ষমার জায়গাটুকুও হারিয়ে ফেলে। ডাক্তার বারবার করে নিষেধ করে দিয়েছে, রোগীকে কেবিনে দেওয়া হয়েছে, তার সামনে অতিরিক্ত কান্নাকাটি, হাসাহাসি, ভিড়াভিড়ি করবেন না, তার সাথে অতিরিক্ত কথা বলবেন না। যত কম কথা বলবে তার জন্য ততই ভালো। তাকে বিশ্রাম নিতে দিবেন। তবুও মানসুরা বেগম কাঁদলেন, রত্না কাঁদল, রুহুল আমিন ছেলের সামনে দাঁড়িয়ে চোখ মুছলেন। অনন্যার পরিবারও একে একে সবাই রিফাতের সঙ্গে দেখা করে, দুই এক ফোঁটা কথাও বলল। অপূর্ব সবাইকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলল। এখানে ভিড় করে কোনো লাভ নেই, এমনিতেই সবাই ক্লান্ত। রত্না, মানসুরা বেগম, আকলিমা বেগম কেউই যেতে রাজি হচ্ছিল না। অনন্যার বাবা রুহুল আমিন তাদেরও মন সায় দিচ্ছিল না, তবুও অনেক জোর করে তাদের সবাইকে নিয়ে গেল। অনন্যাও তাদের বোঝালো, রিফাতের খেয়াল রাখতে পারবো, আপনারা গিয়ে বিশ্রাম করুন। অপূর্ব রয়ে গেল হাসপাতালে। একজন পুরুষ মানুষের প্রয়োজন হতেই পারে। ডাক্তারের হেফাজতে, অনন্যার যত্নে হাসপাতালে কেটে গেল ৭-৭টা দিন। পরিবারের সবাই প্রতিদিনে এসে কিছু সময় কাটিয়ে আবার চলে যায়। রাজীবকে এই কয়দিন রিহানার সব খবরাখবর দিয়েছে, কিভাবে অনন্যা রিফাতকে সাহায্য করছে, সেবা যত্ন করছে। দেখেছে রুকসানাও, তবে সে আড়ালে থেকে দেখেছে, কখনো ওই পরিবারের সামনে পড়েনি। কিভাবে পড়বে? অনন্যার মায়ের সামনে, বাবা, ভাই, ভাবিদের সামনে। রুকসানা দেখেছে কিভাবে মানুষেরা, মানসুরা বেগম অনন্যার মাথায় হাত বুলিয়ে দেয়, বুকে জড়িয়ে ধরে, চোখের পানি মুছিয়ে দেয়, আহ্লাদ করে গালে তুলে খাইয়ে দেয়। এমনকি পরিবারের প্রত্যেকটা মানুষের কত আদরের এই মেয়েটা। অথচ সে একসময় শাসন করেছে এমন কঠিনভাবে, যা একটা মানুষের হৃদয় বারবার আঘাত করে। রিফাত ৭ দিন পর বাড়িতে গিয়েছে। ৭ দিনের মধ্যে একবার অনেক তার নিজ বাড়ি থেকে, কর্মস্থল থেকে ঘুরে এসেছে, তো আবার একবার অপূর্ব। তারা দুই ভাই ভাগাভাগি করে এই দিকটা সামলে নিয়েছে। রুহুল আমিনকে বেশি বেগ পোহাতে হয়নি। রিফাতকে বাড়িতে আনার ২ দিন পর অনন্যার পরিবার তাদের নিজ স্থানে চলে গিয়েছে। তাদের বাড়ি, ঘর, সংসার তো পড়ে রয়েছে, নিজেদের কর্মস্থলে তো ফিরতেই হয়। অনন্যা প্রতিটা মুহূর্ত নিজের সর্বস্ব দিয়ে রিফাতের সেবা যত্ন করে। নিজে থেকে রিফাতের বুকে মাথা রেখে গল্প করে। রিফাতের মুখ থেকে কেন যেন হাসি সরে না যখন অনন্যা তার বুকে মাথা রাখে। সে পারলে অনন্যাকে তার বুকের ভেতরে ঢুকিয়ে ফেলে, যেন অনন্যা কোথাও হারিয়ে যাচ্ছে, এমনভাবে শক্ত করে ধরে। রাজীবকেও ছেড়ে দেওয়া হয়েছে ৭ দিন পর। রিহানা তার স্বামীর বাড়িতে চলে গিয়েছে। কতদিন আর থাকবেন নিজের সংসার ফেলে? রোকসানা বেগম ছেলেকে নিয়ে নিজ বাড়িতে রয়েছে। একা হাতে ছেলের দেখভাল তিনি পেরে ওঠেন না। সে নিজেও তো অসুস্থ মানুষ, তবুও কিছু করার নেই।
অন্ধকার রাতে জানালার পাশে হুইল চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে রাজীব। একে একে অনন্যার সঙ্গে করা অন্যায়গুলো মনে করতে লাগলো। অনন্যার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মাসখানেক পরেই সে নিজেও চলে যায় দেশ ছেড়ে। বছর ২ বেশ ভালোই চলছিল তার সাংসারিক জীবন। কোনো পিছু টান নেই, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই তার অপেক্ষায়। তার মা রয়েছে বা দেশে তার একটা বোন রয়েছে। হঠাৎ একদিন কাজের ফাঁকে সে মূর্ছা যায়। হাসপাতালে নেওয়া হয়, তাৎক্ষণিক তাকে চিকিৎসা করে জানা যায় সে হৃদরোগে আক্রান্ত হয়েছে। খবরটা জানার পর তার বিদেশি বউ যেন বিরক্ত হয়ে বলল, "এটা কিভাবে হলো? তুমি নিজের যত্ন নাওনি? তাহলে আজ এই দিন দেখতে হতো না।" একে তো কঠিন রোগে আক্রান্ত হয়ে বিদেশি বউয়ের অবজ্ঞা রাজীবকে আরো ভেঙে দেয়। এতটাই অসুস্থ হয়ে যায় যে কাজ করতে অক্ষম হয়ে পড়ে। তার চলাফেরা, স্মার্টনেস সবকিছুতেই ভাঙন হতে শুরু করে, যা তার বিদেশি বউয়ের চোখে বিরক্তিকর হয়ে উঠতে থাকে। রাজীব তার বউকে নিয়ে দেশে চলে আসার জন্য চেষ্টা করে, তবে এতে তার বিদেশি বউ কোনোভাবেই রাজি নয়। প্রয়োজনে সে রাজীবকে ছেড়ে দেবে, তবে ওই দেশে, ওই বাড়িতে সে কিছুতেই যাবে না। তার ছেলেটাও মা ভক্ত, মা যা বলবে তাই। রাজীব দেশে আসার জন্য সবকিছু ঠিকঠাক করে ফেলে। এতে করে নিজের স্ত্রীকে আনার জন্য সে চেষ্টা করে, তবে হঠাৎ এক ভোরে রাজীবের বিদেশি বউ তার সামনে ডিভোর্স পেপার সাইন করে কাগজটা রেখে দেয় এবং মুক্তি চায়। রাজীব যেন পাথর হয়ে যায়। তার অপরাধ বোধ জানতে চাইলে তার সাধের বউ জানায় এমন অসুস্থ রোগীর সঙ্গে আর জীবন কাটাতে পারবে না। সে স্বাবলম্বী, স্মার্ট একজন নারী। তার পুরো জীবনটা পড়ে রয়েছে। এমনকি সে তার জীবনসঙ্গী বাছাই করেও ফেলেছে। তাকে সামনে এনে সে জানায়, "আমি তাকে বিয়ে করব। তুমি এক্ষুনি সাইনটা করে দাও, নইলে ফল ভালো হবে না।" ছেলেকে কাছে ডাকলেও সেই ছেলে তার মায়ের পছন্দ করা সঙ্গীকেই ড্যাড বলে ডাকে। একটা ঘোরের মধ্যেই রাজীব ডিভোর্স পেপারে সাইন করে দেয়। নিঃস্ব হয়ে যায় সে। বিচ্ছেদ হতে না হতেই রাজীবের ফ্লাইটের ডেট পড়ে যায়। বিচ্ছেদের পর সেই কয়টা দিন সে ওই শহরে ছিল। দিনগুলো ছিল তার জন্য দমবন্ধকর। তাই সে যথাতারিখে ওই দেশ ছেড়ে দেয়। বিদেশি আধুনিক নারী তাকে মন থেকে ভালো না বাসলেও সে মন থেকে ভালোবেসেছিল তাকে। তাই সে শহরটাও তার জন্য বিষাক্তকর ছিল। বাংলার মাটিতে পা রেখেও সে তার পরিবারের কাছে ফিরে যায়নি। এমনকি জানায়নিও পর্যন্ত। গত ৬ মাস ধরে সে নিজ দেশেই অবস্থান করছে। মনে পড়ে তার ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। ভাবে, আচ্ছা, ছেলেটা কি আমাকে মনে করে? কি অবলীলায় একজন নতুন পুরুষকে সে তার বাবার স্থানে বসিয়ে দিল। একটুও কি রক্তের টান নেই? নাকি কর্মের ফল? এত যখন হয়, সন্তান পর্যন্ত ভুলে যায়। স্ত্রী সন্তান তাকে ছেড়ে দেওয়ার পর থেকেই অদ্ভুতভাবে তার মনে পড়ে অনন্যার কথা। রিহানা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে সবকিছু বলেছিল। মেয়েটা দিনের পর দিন তার জন্য অপেক্ষা করে গেছে। 10টা বছর অপেক্ষা করেছে। মেয়েটার কিশোরী বয়সে নাকি তার স্বামী নিয়ে স্বপ্ন দেখেছে। সেই হতভাগা স্বামীটাই ছিল সে নিজেই। কিশোরী বয়স থেকে যুবতী বয়সে পদার্পণ করা পর্যন্ত সে সেই স্বামীর জন্য অপেক্ষা করে গেছে। আর তার সেই অপেক্ষার পুরস্কার খুব কঠিনভাবে সে পেয়েছেও। রাজীবের মনে পড়ে দেশে আসার পর সে গ্রামের বাড়ির সবার খোঁজ নেয় গোপনে। সেই সবার লিস্টে অনন্যার নামটাও ছিল। তখনই সে জানতে পেরেছিল অনন্যার বিয়ে হয়ে গিয়েছে কোনো এক সম্ভ্রান্ত পরিবারে। এমনকি অনন্যা নিজেও একজন স্বাবলম্বী নারী। রাজীব দেশে এসে লজ্জায় গ্রামের বাড়িতে আর যায়নি। সে যখন শেষবার দেশ ছেড়ে গিয়েছিল তখন সবাই তাকে তিরস্কার করেছিল খুব বাজেভাবে। অধিকাংশ মানুষ অনন্যার হয়ে কথা বলেছিল। অধিকাংশই বলেছিল, একজনকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। শুধু যেই কয়জন তার টাকার গোলাম ছিল, শুধু তারই সঙ্গে তাদের জন্য একজন ছিল তার মা।
এখন সে শূন্য হাতে লজ্জায় আর মুখ হয়নি। শহরে একটা দোকানের কর্মচারীর চাকরি জোগাড় করে নিয়েছে সে। এই কয়দিনে আগের সে তার মায়ের সঙ্গে যোগাযোগ করে, আর নিজেকে আটকে রাখতে পারছিল না। যতই দিন যাচ্ছিল তার মনে হচ্ছিল যাকে সে ঠকিয়েছে সে এখন কেমন আছে। মেয়েটা তো তাকে ভালোবাসতো, এখনো কি তাকে মনে রেখেছে, নাকি এগিয়ে গেছে তার জীবনে? পরক্ষণে রাজীব নিজের এমন ভাবনাতে ওপরে তাচ্ছিল্য হাসল। মেয়েটার সঙ্গে তার এমন কোনো মুহূর্ত নেই যে তাকে মনে রেখে সারা জীবন পার করে দেবে। তবুও তার অচেতন মন ভাবে, মেয়েটা তো একসময় তাকে ভালোবাসতো, তার জন্য অপেক্ষা করেছিল। রাজীব খোঁজ নেয় অনন্যার। তার কর্মস্থলে নজর পড়ে তার। তখনই তার চোখে ধরা দেয় অনন্যার যত্নবান একজন মানুষ এসে গেছে তার জীবনে। সেই মানুষটা রোজ তাকে যত্ন করে, তার কর্মস্থলে পৌঁছে দিয়ে যায়, আবার তাকে খুব যত্ন সহকারে হাত ধরে এগিয়ে নিয়ে যায়। অনন্যার চোখে তখন আনন্দের ঝিলিক থাকে, হয়তো মুখেও থাকে অপূর্ব হাসি, যা রাজীবের দেখার সাধ্য নেই। যখন অনন্যাকে কল্পনা করে তখন তার চোখে ভেসে আসে সেই ছোট্টবেলায় 12 বছর বয়সী এক কন্যা, যে তাকে দেখলে লুকিয়ে পড়ত ছেলেদের থেকে, যার থাকতো কয়েক মাইলের দূরত্ব। এখন সে আত্মবিশ্বাসী এক নারী, যে সে অনেক অপেক্ষা করেছে, আর তার ফল আল্লাহ তাকে দিয়েছে। রাজীব সে তো কখনো কারোর জন্য কোনো অপেক্ষা করেনি। সে শুধু পেয়েছে, নিয়েছে, উপভোগ করেছে, কাউকে দেয়নি। তাই হয়তো তার পাওয়া এখন আর কিছুই নেই। যবে থেকে সে লুকিয়ে দেখেছে রিফাত অনন্যাকে ঠিক কতটা আগলে রাখে, কতটা যত্নে রাখে, সে নিজের অজান্তে রিফাতের জায়গায় নিজেকে কল্পনা করে ফেলে। সে কল্পনা করে সে যদি শুরু থেকেই অনন্যাতেই থাকতো, অনন্যার জন্য অপেক্ষা করত, অনন্যার অপেক্ষার অবসান ঘটাতো, তবে কি তার জীবনেও এমন দিন আসতো? সে এখন কল্পনা করে সে বিদেশের মাটিতে অনন্যার অপেক্ষায় দিন গুনছে। অপেক্ষার শেষে ফিরে এসেছে, অনন্যার খুশি হয়েছে। চোখ মেলে চাইলেই আবার সবকিছু অন্ধকার। রাজীব আবার চোখ মেলে চাইল দূর আকাশের দিকে। পেছন থেকে ভেসে এলো জন্মদাত্রী মায়ের কণ্ঠস্বর, বাবা, ঘুমাসনি তুই? এত রাতে ওভাবে বসে আকাশের দিকে তাকিয়ে আছিস কেন? আয়, একটু ঘুমিয়ে বিশ্রাম নে বাবা। দেশে এসে একবারও মায়ের কাছে তো এলি না রে বাবা। মা, আমার জীবনের ভুলগুলো কি তুমি শাসন করে শুধরে দিতে পারতে না? চোখে পানি নিয়ে এগিয়ে এলেন রুকসানা। চেষ্টা তো কম করেনি রে বাবা। বিগড়ে যাবি বলে একটা শক্ত বাঁধন তৈরি করে দিয়েছিলাম, একটা পিছু টান তৈরি করে দিয়েছিলাম তো আমি। বুঝিনি সেই পিছু টান তোর ভেতরে যে কখনোই তৈরি হয়নি। আমার তো ভুল আছে। আমার ভুলটা ছিল তোর অন্যায় জেনেও আমি মেয়েটাকে আটকে রেখেছিলাম। একটা পরের মেয়েকে আমি হাতিয়ার বানাতে চেয়েছিলাম তোকে আটকাতে। কর্মফল তো পেতেই হয়। তুই যদি সেই দিন না আসতি তাহলে হয়তো মেয়েটা তোর জন্য আরো অপেক্ষা করত। তোর সঙ্গী যদি সেই দিন না আসতো হয়তো ওকে আটকে রাখতে পারতাম, তবে মেয়েটা ঠকে যেত। ভালো হয়েছে এইসব কিছু খোলসা হয়েছে। আমরা আমাদের কর্মফল পেয়েছি, আর মেয়েটা পেয়েছে সুখ। ওইসব কথা ছাড় বাবা, তুই একটু ঘুমিয়ে নে। এখন যতই কাঁদিস, পুরানো দিন আর কখনো ফিরবে না। আজ দিনে পাশের বাড়ির কাকিমা কিছু বলছিল মনে হয় তোমাকে, তাতে একটু আধটু তো শুনতেই হবে। ওইসব কথা ছাড়, যা হয়ে গেছে তাতে মানুষ কিছু না কিছু বলবেই। এতে আরো অতীত মনে পড়ে মা। তাই তো আমি এতগুলো দিন এখানে আসিনি। আমার বোনটা, ও একটা মেয়ে হয়ে একটা মেয়ের পীড়া বুঝেছে। আমি অন্যায় করেছি, তবুও মনে মনে এই শান্তি যে একটা সন্তানের তো তো আছে, যে অন্যায়ের সাথে আপোষ করেনি। আর জানিস, আমার সঙ্গেও দীর্ঘদিন কথা বলেনি। যখন দেখলো মাকে হারিয়ে ফেলেছে তখনই ফিরে চাইলো। তাও দেখ না,
এখনো আমার মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে সুন্দর করে দুটো কথা বলে না, সন্তানের দায়িত্বটুকু শুধু পালন করে। তুই তো আমাকে কখনো স্মরণও করিসনি। ওই সন্তানটা না থাকলে কি যে হতো আল্লাহই জানে। মানুষ পুত্র সন্তান করে হাহাকার করে, অথচ দেখো আমার বিপদের দিনে কন্যা সন্তানই ছিল আমার পাশে। রাজীব মায়ের কথাগুলো শুনে চোখ বন্ধ করে নিল। বন্ধ চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল পানির ফোঁটা। রিফাত ভোর সকালে চিৎকার করে ডাকছে অনন্যাকে। এটা এখন রোজকার রুটিন। একটু চোখের আড়াল হলেই বাড়িতে চিৎকার শুরু হয়ে যায়। আর এখানে শব্দ থেকে মাত্র তিনটা, অনন্যা, ম্যাডাম। সকালে রিফাতকে ফ্রেশ করিয়ে মাত্রই নিচে নেমে এলো অনন্যা। শাশুড়ির হাতে হাতে খানিক সাহায্য করবে বলে অমনি ডাকাডাকি, ম্যাডাম আমার মাথাটা কেমন যেন করছে। এমন বাক্য শুনে অস্থির হয়ে দৌড় লাগালো অনন্যা। রান্নাঘর থেকে মানসুরা বেগম মুচকি হাসলেন, বিড়বিড়িয়ে বললেন, মেয়েটাকে একটুখানি শান্তি দেবে না এই ছেলে।